হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। ভোর হতে না হতেই গোল্ডেন গেট ব্রিজ দিয়ে ছুটছে গাড়ির বহর। কেবল গাড়ি নয়, ফরেইনার, ট্যুরিস্ট থেকে শুরু করে স্থানীয় পথচারী সবাই গন্তব্যের উদ্দেশ্যে পা চালাচ্ছে আপন গতিতে। সান ফ্রান্সিসকোর ছোট্ট শহরতলি ছাড়িয়ে মূল শহরে পা রাখলেই কেবল মনে হয় যান্ত্রিক গাড়ি ছাড়া মানুষ পায়ে হেঁটেও পথ চলে। এছাড়া জায়গাটা ট্যুরিজম এরিয়া হওয়ায় সর্বক্ষণই লোকে লোকারণ্য হয়ে থাকে। ছাদ খোলা মার্সিডিজে বসে দিগ্ভ্রান্তের মতোই এদিক ওদিক তাকিয়ে মানুষ দেখছে ওরু। যেন 1000 বছর পরে এই প্রাণীকুলের দেখা পেল সে। আর এমনটা হবে নাই বা কেন? গত 1 মাস ধরে ওই নির্জন শুনশান বাড়িতে থেকে থেকে বিরক্তি ধরে গিয়েছে ওর। ঘরকুনো হওয়ার দরুন টিকতে পেরেছে বইকি, অন্য কেউ হলে আলবাত পাগল বনে যেত। তবে ওরু এই মুহূর্তে পাগলের মতোই উদ্ভট চাহনি ফেলে চারদিকে ঘুরে ঘুরে দেখছে। যেন পৃথিবীর মাটিতে আজই ওর প্রথম দিন। অরুর কাহিনী দেখে কৃতিক হুট করে গাড়ির বাটনে প্রেস করে ছাদটা তুলে দিল। কৃতিকের এমন কাণ্ডে অরু মুখ কালো করে ওর পানে চাইল। সুন্দর ফর্সা চেহারার সাথে এঁটে থাকা তীক্ষ্ণ চোয়ালটা শক্ত হয়ে আছে বরাবরের মতোই, চোখের সৌন্দর্যে সামিল হয়ে আছে কালোরঙা চৌকো রোদস্মাটা। রাস্তার দিকে একধানে তাকিয়ে থাকা থেকে শুরু করে এক হাত দিয়ে ড্রাইভ করা প্রত্যেকটা কাজেই উপচে পড়ছে নজর কাড়া আভিজাত্য আর পুরুষত্ব। এই পুরুষের প্রতি যে কেউ এক দেখায় ফিদা হতে বাধ্য, তবে তার আচার আচরণ এমন অমানবিক কেন? ভাবছে অরু। কারণ এই বাহ্যিক সৌন্দর্যের সাথে ভেতরের মানুষটার যে কোনো রূপ মিলি খুঁজে পায় না ও। আমাকে দেখা বন্ধ কর, আমি ডিস্ট্রাক্ট হচ্ছি। তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিজের হাতের দিকে চাইল অরু। সফেদ রঙা ব্যান্ডেজ হাতে নিয়েই আজ প্রথম দিন ভার্সিটিতে যাচ্ছে ও। আর এই ব্যান্ডেজ করা ক্ষতটা অন্য কারো নয়, বরং ওর পাশের মানুষটার দ্বারাই তৈরি। যদিও কৃতিক সবসময় গোমরা মুখেই থাকে, তবুও রাতের সেই ভয়ানক কোল্ডহার্ট আর অগ্নিদৃষ্টিরত কৃতিকের সাথে এখনকার কৃতিকের দিন রাত তফাত। আজ প্রথম দিন, তাই কৃতিকের সাথেই যাওয়ার সুযোগ পেয়েছে অরু, কারণ কৃতিক ওই একই ভার্সিটির প্রফেসর। তবে কৃতিক এটাও সাফ জানিয়ে দিয়েছে আজই ফার্স্ট আর আজই লাস্ট, এরপর আর ও কখনো অরুকে নিয়ে যেতে পারবে না। তার বদলে অরুর জন্য বরাদ্দ করা হয়েছে একটা ছোট্ট সাইজের প্যাডেল বাইক বা সাইকেল। সফেদ ব্যান্ডেজটা নখ দিয়ে খুঁটতে খুঁটতেই অরু যখন নানান অয়চিত চিন্তায় বিভোর, ঠিক তখনই আপন সুরে বেজে উঠল ওর মুঠো ফোনটা। কোনো এক কারণে অনেকটা তড়িঘড়ি করেই ফোনটা কানে তুলল অরু। ওপাশের ব্যক্তিকে কিছু বলার অবকাশ না দিয়েই অরু বলল, হ্যালো নীলিমা, অবশেষে ফোন করলি তুই। জানিস কাল সারারাত তোকে ফোনে কতবার ট্রাই করেছি, একবারও কল তুলিসনি তুই। অরু যতটা উচ্ছ্বাস নিয়ে কথাগুলো বলল, নীলিমার কণ্ঠস্বর ছিল ততটাই নির্জীব আর ক্লান্ত। ও বলল, আমি বুঝতে পারিনি এটা তুই, তাছাড়া কাল সারারাত হসপিটালে ছিলাম, ফোন হাতের কাছে ছিল না। অরু জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? তুই ঠিক আছিস? হ্যাঁ রে, আমি ঠিকই আছি, কিন্তু তিথি নামটা শোনা মাত্রই অরুর মনে পড়ে যায় সেদিনের তিথির করা অজস্র অপমানের কথা, পাছে এসে ভর করে তিথির প্রতি একরাশ ঘৃণা আর বিরক্তি। তবুও কথা আগাতে জিভ দিয়ে সামান্য ঠোঁট ভিজিয়ে অরু শুধায়, কি হয়েছে? নীলিমা কাদো কাদো গলায় বলে, জানি না অরু, হুট করে আমাদের তিথির মতো চঞ্চল হাসি খুশি মেয়েটার সাথেই এরকমটা কেন হলো? কি হয়েছে সেটা তো বল। মাত্র একদিনে ওর সাথে অনেক কিছু হয়েছে অরু। কিছু তুচ্ছ কারণে ভার্সিটি তিথির ছাত্রত্ব বাতিল করে দিয়েছে, আর ঠিক সেদিনই হুট করে ওর বাবার এত বড় পজিশনের জবটাও চলে গিয়েছে। একদিনের ব্যবধানে ওর ক্যারিয়ার, ওর বাবার ক্যারিয়ার সব শেষ হয়ে গিয়েছে। তাহলে ওর মনের অবস্থাটা একটাবার ভাব। আর সব থেকে আশ্চর্য ব্যাপার হলো, তিথির বাবা জেকে গ্রুপের মার্কেটিং ডিপার্টমেন্টের কর্মকর্তা ছিলেন, বহু বছরের ক্যারিয়ার হুট করেই শেষ। বলতে বলতে অনেকটা কান্নাই করে দেয় নীলিমা। তাহলে হসপিটালে কেন ছিলি? এতগুলো শক একসাথে নিতে পারেননি তিথির আম্মু। এসব ঘটনায় কাল রাতে হুট করেই উনি স্ট্রোক করে বসেন, তাই সেখানেই ছিলাম সারারাত। কথাগুলো শুনে অরুরও খারাপ লেগেছে, কিন্তু ওর তো এখানে কিছুই করার নেই, তাই অরু চাপা নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করল, আন্টি এখন কেমন আছেন? আগের চেয়ে বেটার। এখন বল তোর খবর কি অরু? নীলিমাকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে অরু বলে, আমার কথা পরে বলবো খন, তার আগে তুই আমাকে বল, নিখিল ভাই কোনো ভার্সিটিতে এডমিশন হয়েছে? নীলিমা। অরুর মুখ থেকে কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে আকস্মিক ব্রেক কষল কৃতিক।
হঠাৎ করে এমন হওয়াতে কম্পিত হয়ে উঠল অরুর বক্ষপিঞ্জর। সামনের দিকে হুমড়ি খেয়ে পড়তে পড়তেও যেন বেঁচে গেল ও। আতঙ্কে চোখ দুটো বড়বড় করে ঘুরে তাকালো কৃতিকের পানে। তখনও মোবাইল ফোনটা অরুর কানেই ছিল। তবে খুব বেশিক্ষণ সেটা আর কানে স্থির রইল না। অরু কিছু বুঝে ওঠার আগেই ফোনটাকে অরুর কান থেকে ছিনিয়ে নিয়ে সেটাকে সজোরে মাঝরাস্তায় ছুঁড়ে মারে কৃতিক। কয়েক মুহূর্তের মধ্যে সুন্দর চকচকে হ্যালো কিটি কাভার দিয়ে মোড়ানো ফোনটা পরিণত হয় ধ্বংসাবশেষ এ। নিজের শখের ফোনের এমন করুণ দশা দেখে আতকে উঠল অরু, হিংস্র বাঘিনীর ন্যায় দৃষ্টিপাত করল কৃতিকের পানে। তবে মুখ দিয়ে কিছু বলার অবকাশ দিল না কৃতিক। বরং তার আগেই গাড়ির দরজা খুলে গর্জে উঠে বলল, গেট আউট। অরু চমকে উঠে বলল, কি বলছেন? এই মাঝ রাস্তায় কোথায় নামব আমি? গেট আউট। কৃতিক একই বাক্য। অরুর থেকে কয়েক মিটার দূরত্বে দাঁড়িয়ে এই পুরো ব্যাপারটা দুহাত মুঠিবদ্ধ করে স্ক্যান করে নিল আরেকজন। তবে সেটা অন্য কেউ নয়, অরুতে ভীষণভাবে আসক্ত এক ছন্নছাড়া পুরুষ জায়ান কৃতিক চৌধুরী। অরু বাসে আসলেও অরুর পরেই ভার্সিটিতে প্রবেশ করেছে কৃতিক, কারণ ও গাড়ি নিয়ে বাসের পেছনই এসেছে। তারপর ক্যাম্পাসে ঢুকতেই এই কাহিনী। তবে আশ্চর্যের বিষয় হল এই মুহূর্তে কৃতিকের চোখে মুখে কোনো গম্ভীরতার লেশমাত্র নেই। বরং ঠোঁটের কোণে আটকে আছে একটা রহস্যজনক কপট বাঁকা হাসি। কপট হাসিটা ধরে রেখেই কৃতিক অস্ফুটে বলে, আমার বোকা পাখি, সত্যিটা জানলে কতই না কষ্ট হবে তোর জান। বাট আম ওকে উইথ দ্যাট, কজ তুই শুধু আমার। অরু আজকার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল কে জানে। প্রথম দিন ভার্সিটিতে আসার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকেই একটার পর একটা ঝামেলা লেগেই আছে পেছনে। প্রথমে কৃতিকের মতো বদমেজাজি লোকের সাথে বের হতে হলো, অতঃপর রাস্তায় বিশাল অঘটন, একটু আগে নিখিল ভাইয়ের সাথে দেখা হয়েও হলো না, আর এখন ক্লাস থেকেই বের করে দিল কৃতিক ওকে। এখন অবশ্য দোষটা কৃতিকের নয়, অরুরই বেশি ছিল। ক্লাসের মধ্যে বাইরে উকি ঝুঁকি দিয়ে নিখিল ভাইকে খুঁজতে গিয়েই বেজেছে বিপত্তি। ভরা ক্লাসে সবার সামনে কৃতিক এক রাম ধমক দিয়ে ক্লাস থেকে বের করে দিয়েছে অরুকে। কিন্তু অরু এটা ভেবে পায় না, বাংলা ডিপার্টমেন্ট থেকে এসে ইকোনমিক্সকে নেয় কেনই বা কৃতিক বেছে বেছে এই বিদঘুটে সাবজেক্টেই ভর্তি করালো ওকে। এটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফরেনার স্টুডেন্টদের অভাব নেই এখানে, সেই সাথে সাবজেক্টেরও। তাহলে ইকোনমিক্সই কেন? এখন তো 3 দিন অন্তর অন্তর মাইক্রোইকোনমিক্স ক্লাসে কৃতিকের মুখোমুখি হতে হবে, সাথে 1000টা ফ্রি অপমান তো আছেই। ক্লাসের বিপরীত করিডোরের মাঝখানে উঁচু থেকে শুরু করে সবুজ ঘাস অবধি বিছানো সিঁড়িতে বসে বসে অরুর মনের সাথে মস্তিষ্ক যখন বিশাল দ্বন্দ্বে লিপ্ত, ঠিক তখনই ল্যাপটপ ব্যাগ হাতে আগমন ঘটে নিখিলের। অরোরা না? পরিচিত কণ্ঠস্বর শুনে হকচকিয়ে পেছনে চাইল অরু। দেখল গালের মাঝে টোল পড়া হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে নিখিল ভাই। এত দূর এসে বিদেশের মাটিতে নিখিল ভাইকে দেখতে পেয়ে অরুর ভীষণ আনন্দ হল। ও বসা থেকে উঠে দাঁড়িয়ে দুগদম এগিয়ে গেল নিখিলের কাছে, তবে আগ বাড়িয়ে কথা বলতে পারল না, আগের মতো জড়তাটা রয়ে গিয়েছে। এবার নিখিলই প্রশ্ন করল প্রথমে, অরোরা তুমি হঠাৎ এখানে? জানো ওই যে দেখছো 3তলা ল্যাব, ওখান থেকে তোমাকে দেখেই ছুটে এসেছি আমি। বারবার মনে হচ্ছিল আমি ঠিক দেখছি তো। মাত্রাতিরিক্ত খুশিতে অরুর কথা জড়িয়ে যাচ্ছে, তবুও খানিকটা কষ্ট করে মিনমিনিয়ে জবাব দিল, জিবি আমি এখানে ইকোনমিক্স ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার। সঙ্গে সঙ্গে আবারও প্রশ্ন করে নিখিল, আচ্ছা অরোরা, তিথি কেমন আছে? ওর ফোন কেন বন্ধ বলতে পারবে? তিথিকে নিয়ে নিখিলের এত বেশি কৌতূহল আর উদ্বেগ দেখে ফাটা বেলুনের মতোই চুপসে গেল অরুর হাস্যোজ্জ্বল মুখটা। অন্যদিকে ক্লাসের বিশাল থাই লাগানো জানালার ফাঁক দিয়ে এক পলক ওদের দিকে চাইল কৃতিক, অতঃপর অর্ণবকে কল করে নরম সুরে, একদম সফট টোন যাকে বলে, সেভাবেই বলল, আমাদের ভার্সিটির সিসিটিভি কন্ট্রোল সিস্টেমটা হ্যাক করতে হবে দোস্ত। বেশি না, ওয়ানলি ফর 5 মিনিটস। তিথি সম্বন্ধে কথা বলতে মোটেই আগ্রহী নয় অরু। কেন যেন ভেতর থেকেই আসছে না কোনো কথা, কি বলবে তাহলে ও? কিন্তু নিখিল দ্বিতীয়বার আবারও একই প্রশ্ন করল ওকে, কি হলো অরোরা, জানো তিথি সম্বন্ধে কিছু? অরুর মন বলছে, আমি এতদূর কিভাবে আসলাম, কেন আসলাম, সেসব কথা আপনার একটা বারও জানতে ইচ্ছা করল না নিখিল ভাই? তাছাড়া আপনি হঠাৎ তিথিকে নিয়েই বা কেন এত আগ্রহী? হ্যালো অরোরা, কি ভাবছ এত? নিখিল হাত নাড়িয়ে ইশারা করতেই সম্বিত ফিরে পেল অরু। এদিক ওদিক মাথা নাড়িয়ে কিছু একটা বলতে যাবে তার আগেই ফোন চলে আসে নিখিলের। ওপাশ থেকে কি বলল কে জানে, নিখিল আর এক মুহূর্তের জন্যও দাঁড়াল না ওখানে, বরং দ্রুত পায়ে ছুটতে লাগল 3তলা ল্যাব রুমের উদ্দেশ্যে।
অয়াচিত অরু পেছন থেকেই প্রশ্ন ছুড়ল। কি হয়েছে নিখিল ভাই, এনিথিং রং? নিখিল যেতে যেতে জবাব দিল, সামহাও কেমিক্যাল পরে গিয়ে আমার সব রিচার্জ রিপোর্টগুলো পুড়ে গিয়েছে। এমন দুর্ঘটনার কথা শুনে অজান্তেই মুখে হাত চলে গেল অরুর। বিড়বিড়িয়ে নিজেকেই নিজে প্রশ্ন ছুড়ল, আজ হচ্ছেটা কি এসব? ক্লাস শেষে অরুকে এভাবে হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে এগিয়ে আসে উজ্জ্বল শ্যাম বর্ণের মোটা ফ্রেমের চশমা পরিহিত একটি মেয়ে। কারো উপস্থিতি টের পেয়ে অরু পেছনে চাইলে মেয়েটা হাত বাড়িয়ে বলে, হ্যালো, আম শাইনি মুখার্জি। আম ফ্রম ইন্ডিয়া। দূর দেশে হাজারো সাদা চামড়া ওয়ালা বিদেশি মানুষের ভিড়ে প্রতিবেশী দেশের কাউকে দেখতে পাওয়াটা পাশের বাড়ির প্রতিবেশীর মুখ দেখতে পাওয়ার মতোই অনেকটা। অরুরও সেরকমই ঠেকল। ও জলদি শাইনির হাতে হাত মিলিয়ে বলল, আমি অরোরা শেখ, আই মিন অরু। অরু? হাউ সুইট। তারপর আঙুল দিয়ে ইশারা করে শাইনি বলে, চলো ক্যান্টিনে যাই, তোমাকে ভার্সিটি ক্যান্টিনের সবচেয়ে বেস্ট খাবারটা টেস্ট করাবো আজ, লেটস গো। অরু সম্মোহনী হাসি দিয়ে বলল, আচ্ছা চলো। নরম ঘাসের আস্তরণ মারিয়ে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে ওরা দুজন। যেতে যেতে শাইনি শুধায়, আচ্ছা আজ জেকে স্যার তোমাকে ওভাবে বকল কেন বলো তো? উনি সাধারণত কারোর সাথেই আনপ্রফেশনাল আচরণ করেন না, এটলিস্ট আমি তো দেখিনি। অরু ঠোঁট উল্টে বলল, কি জানি, তবে মনে মনে বলল, তোমার জেকে স্যারের বকুনি খেয়ে আমার অভ্যেস আছে। শাইনি প্রতিউত্তরে উৎকণ্ঠা নিয়ে বলল,